আজকের এই ভিডিওটা শুরু করি একটা মজার ভিডিও ক্লিপিংস দেখিয়ে। চলুন আমরা প্রথমে ওই ভিডিও ক্লিপিংসটা দেখি, তারপরে সেই ভিডিও ক্লিপিংসের শানে নজুল বা কি হয়েছে সেটি বলছি। No, that is the witness, Mr. Usman Ghani and Ujjal Hussain. They made the statements before the magistrate that Tilip Siddiqui made communication with Mr. Salahuddin, the principal secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked, she poked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there, and they heard. They were face-to-face meetings. Are you saying they were face-to-face meetings, or are you saying they're WhatsApp messages? The telephone or any other apps, they stated that they communicated with Tilip Siddiqui. No, we have not yet been. When were these messages sent? Which month and year? But it has been heard by Usman Ghani and Ujjal Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, and Mr. Salahuddin Ahmed was very close to Tilip Siddiqui and Sheikh Rehana and Sheikh Hasina and others members of that family. Thank you very much. আপনারা ভিডিও ক্লিপিংসটা দেখেছেন, আপনারা দেখেছেন যে ইংরেজি বলতে গিয়ে ইউনুসের ক্যাঙ্গারো কোর্টের যে আইনজীবীরা তাদেরকে কত গলদঘর্ম হতে হচ্ছে। আসলে ইংরেজি না, পুরোটাই তো মিথ্যা, ওই মিথ্যার জন্যই আসলে পুরো ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর সব যুক্তিও শোনা গেল যে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছে, ধমক দিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসের যে সালাউদ্দিন সাহেব তাকে প্রভাবিত করেছে, ধমক দিয়েছে। এবং সালাউদ্দিন সাহেব বলছে না, বলছে আরো দুজন ব্যক্তি যাদের নাম হচ্ছে ইকবাল এবং ওসমান গনি। যুক্তিটা হচ্ছে এমন যে যেহেতু সালাউদ্দিন সাহেবকে ধমক দিয়েছে, সালাউদ্দিন সাহেবের সাথে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ ছিল, ফলে সালাউদ্দিন সাহেবকে ধমক দেওয়া মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধমক দেওয়া, প্রধানমন্ত্রীকে প্রভাবিত করা, এবং সেগুলোর অন্য কোনো প্রমাণ নাই। হোয়াটসঅ্যাপে বলা হয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাকে দেখাবে না। এটা জানা গেল কার কাছ থেকে? ইকবাল এবং ওসমান গনি নামে এক অদ্ভুত দুই চিড়িয়ার মাধ্যমে, যাদেরকে আমরা চিনি না, নামও শুনি নাই। এই হচ্ছে বিচারের অবস্থা। আমি নিশ্চিত আপনারা এটা শুনে হাসছেন। আসলে যখন কোন একটা বদমাইশ ব্যক্তি যে কাউকে শাস্তি দিবে বলে সিদ্ধান্ত নিয়ে দুই নাম্বারই আইন বানায়, কানুন বানায়, বা হোয়াট এভার তারা করে, সেটা করার জন্য আসলে মাথাতে বুদ্ধি থাকতে হয় যে এইভাবে প্যাচ দিলে আর ধরতে পারবে না, ওইভাবে প্যাচ দিলে আর ধরতে পারবে না। কিন্তু এদের অবস্থা এতটাই করুন যে এরা যা বলছে মানুষজন হাসাহাসি করছে, বুঝতে পারছে যে এটা পলিটিক্যাল ভেন্ডেট্টা, পলিটিক্যাল ভেনজেন্স, আক্রোশ থেকে সমস্ত কিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সমস্ত রকমের ব্লেম দিতে হবে, তিনি বাংলাদেশের সমস্ত মানুষকে খুন করে ফেলেছেন, সমস্ত খারাপ তিনি করেছেন। অর্থাৎ তাদেরকে যত রকমের ব্লেম দিয়ে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন আপনি করতে পারেন। তো আপনি কি মনে করেন যে টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি? এই জমির বরাদ্দের ঘটনা ঘটেছে 2009 সালে। টিউলিপ সিদ্দিক এমপি হয়েছে 2015 সালে। এমপি হওয়ারও 6 বছর আগে তিনি নাকি ব্রিটিশ এমপিত্বর হিসেবে তিনি নাকি প্রভাব বিস্তার করেছেন। এটিও আরেকটি হাস্যকর একটি ঘটনা। এগুলো নিয়ে ব্রিটিশ মিডিয়াতে ব্যাপক হাসি ঠাট্টা হচ্ছে। ব্রিটিশ মিডিয়া মানে রীতিমতো এটাকে একটা জোক হিসেবে নিয়েছে। চলুন আমরা ব্রিটিশ মিডিয়ার যে হাসি ঠাট্টা সেটার একটু অংশ শুনে আসি, তাহলে বুঝতে পারবেন যে ব্রিটেন বা পশ্চিম এই পুরো রায়টাকে কিভাবে নিয়েছে। এবং একই সাথে আমরা দেখে আসবো, ইনসেটে আমরা দেখব যে লেবার পার্টি অর্থাৎ টিউলিপ সিদ্দিক যেই পার্টির হয়ে এমপি, যে সরকার ক্ষমতাসীন, তাদেরও যে স্ট্যান্ড, তারা এটার ব্যাপারে সিরিয়াসলি তারা বলেছে যে কিভাবে আইনি ফ্ল রয়েছে, এটা যে একটা ক্যাঙ্গারু ট্রায়াল। লেবার পার্টি থেকে তো বলেছেই, প্রখ্যাত আইনজীবীরাও এই ব্যাপারে এই একই কথা বলেছে। Well,
Tulip Siddiq is a British Labour MP. She still is. She's the former Treasury Minister. And as we explained, she was sentenced to 2 years in prison on the charge that, she was found guilty of corruption, basically for influencing her aunt, because she is the niece of the ousted Prime Minister Sheikh Hasina, that she influenced her to buy a piece of land, a plot of land for her family, namely her mother, who is the sister of Sheikh Hasina. So we were talking earlier, and Michael, you brought the point correctly, that why the two sisters need the niece to, as a mediator between them, and that's a good point. But anyway, so this is the situation. The Siddiq responded to this, and she said she denied all the allegations. She actually named the trial or the court as a kangaroo court, and she said that she was basically collateral damage. ব্রিটিশ মিডিয়ার এই হাসাহাসির পাশাপাশি আমার একটা জিনিস খুব নজর কেড়েছে, সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আসা এই রায়টা নিয়ে চমৎকার করে বর্ণনা করছিলেন। শুনতে ইচ্ছা করছিল তার ইংরেজি বাচনভঙ্গি, শব্দচয়ন। একটা দারুণ শব্দ তিনি চয়ন করেছেন, যেটা দেখে আমি মনে হলো যে এই মানুষটা প্রচুর পড়াশোনা করেন। কাফকার নাইটমেয়ারের কথা তিনি বলেছেন, প্রখ্যাত উপন্যাসিক কাফকা। তিনি কাফকার প্রসঙ্গ এনেছেন, চমৎকার, হোয়াট এ মেটাফর। আমরা তার কথাটা একটু শুনে আসবো। I'm absolutely baffled by the whole thing. I've still had no contact whatsoever from the Bangladeshi authorities, despite them spreading malicious allegations against me for a year and a half now. I've tried to be responsible. I've engaged lawyers here in the UK who have repeatedly written to the Bangladeshi authorities, but they haven't responded. I then tried to engage a lawyer in Bangladesh itself, who went and tried to find out what was happening in court. They intimidated him and threatened him, and he withdrew. I then wrote to the leader of Bangladesh currently, who is Professor Muhammad Yunus, when he came to London, who has said publicly a few times that I'm guilty and had tried to smear my reputation. So I said to him, okay, let's sit down, let's have a coffee, and let's talk about what I've done wrong, because I know I haven't done anything wrong. He declined to meet me. So there's been absolutely no summons sent to me. There's no charge sheet. I've had no correspondence from them. I'm not difficult to find. I'm a parliamentarian. All they had to do is send some papers to the House of Commons, to Parliament, and I would have responded. So I feel like I'm in some sort of Kafkaesque nightmare where I'm carrying on doing my day job, but on the other hand, I'm apparently being convicted in Bangladesh, and the only reason I know I'm being convicted is because I read it in the newspapers. So this is trial by media, which is deeply unfair. এখন আপনারা নিশ্চয়ই এগুলো দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন ট্রাইব্যুনাল কি হয়েছে। অর্থাৎ একটা পাতিলের মধ্যে যদি একটা চালকে আপনি টিপ দেন, আপনি জানতে পারবেন যে বাকি চালগুলোর কি অবস্থা। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন না করেছেন, নিয়মতান্ত্রিক উপায়ে জমি পেয়েছেন কি পাননি, এগুলো আপনি দেখা যাওয়ার আগেই আপনি যখন টিউলিপ সিদ্দিকের এই ঘটনা জানতে পারলেন যে জমি না পেয়েও তিনি শাস্তি পেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি নির্ধারণ করা হয়ে গেছে যে শাস্তি দেওয়া হবে। এবং এই শাস্তি যে দেওয়া হবে এবং বিচার যে কবে শেষ হবে সেটিও এর আগে থেকে জানতো। কিভাবে জানতো জানেন? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে বিচার কবে শেষ হবে, পাশের থেকে একজন উকিল বলছে এই বিচার শেষের কথা বললেন না। অর্থাৎ তারা বিচার শেষ কবে হবে এটা জানে, কিন্তু সাংবাদিকদের সামনে আবার খুবই ভালো মানুষই সাজছে, আমরা তো জানি না, আমরা আদালতকে সাহায্য করছি। চলুন সেই ছোট ক্লিপটিও একটু ভালোভাবে দেখে আসি। চেষ্টা করেন না, চেষ্টা করেন না, চেষ্টা করেন না। কতদিনে শেষ হবে এটা তো আমরা বলতে পারি না। আমরা তো আদালতকে সহায়তা করতেছি, আমাদের আদালতের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সাক্ষী উপস্থাপন করতেছি। প্রিয় দর্শক, সবকিছুই দেখলেন, কিন্তু আপনাদেরকে একটু জানানো প্রয়োজন যে ঘটনাটা আসলে কি হয়েছে। ঘটনাটা হচ্ছে যে এই আমাদের যে টাউন প্ল্যানিং অ্যাক্ট 1953 আছে বাংলাদেশের, এটার অধীনে 102 ধারার অধীনে একটা রুলস অ্যান্ড রেগুলেশন করা হয়েছে পূর্বাচলের জমির জন্য। পূর্বাচলের জমির জন্য আলাদা যে আইন কানুন আছে, রুলস আছে, সেই রুলসের 9 নম্বরে বলা হয়েছে যে যদি সরকারিভাবে কারো জন্য আগে থেকে জমি বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকারি কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়, তাহলে তারা এই পূর্বাচলের জমি পাবে না।
ঠিক আছে, কিন্তু 1986 সালে এরশাদের আমলে এই রুলসের ভেতরে আরেকটি রুলস যুক্ত করা হয় 13A বা 13A বলে, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, নটস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস চ্যাপ্টার but subject to the provision of the Rule 9 thereof, the trust may allot plots to persons who have rendered remarkable contribution in the government service, public service, and in such other fields of national importance as the government may determine from time to time, provided that no such allotment of plots unless an application is made by the intending buyer and the government makes a recommendation for such allotment. অর্থাৎ ওই রুল 9তে যা লেখা আছে, অর্থাৎ একজন ব্যক্তির যদি আগে অ্যালটমেন্ট থাকে বা ঢাকা বা নারায়ণগঞ্জ এলাকাতে তার জমি জমা থাকে, বাড়ি থাকে, এগুলো ব্যতি রেখে তাদের জন্য একটা স্পেশাল রুল এরশাদ করে গিয়েছে যে যদি কোনো মানুষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, গভর্নমেন্টের কোনো ব্যক্তি হন, যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অভিনেতা, অভিনেত্রী, আইন প্রণয়নকারী, এমপি, মন্ত্রী, তাদের জন্য স্পেশাল তাদের অবদানের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সামান্য টোকেন যে তারা এই জমিটা সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেতে পারে। কিন্তু সেটা কি ফ্রি? অনেকেই মনে করেন যে এটা মনে হয় ফ্রি পায়। একেবারেই ফ্রি না। সরকারি যে নির্ধারিত মূল্য আছে সেই নির্ধারিত মূল্যেই এই জমি কিনতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ফ্যামিলি মেম্বাররা সেভাবেই পেয়েছেন, খাজনা দিয়েছেন, রসিদ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে তিনি নাকি এই জমি পাওয়ার জন্য আবেদনই করেননি। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি এবং তার সম্পর্কে আপনারা যা জানেন, আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সময় তিনি অনেকটা টেক্সট বুক এক্সাম্পল ছিল যে তিনি কিভাবে পেনাল কোড, আইন, সাক্ষী প্রত্যেকটা জিনিসকে তিনি কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করে 14-15 বছর লেগে গিয়েছে এই বিচারটা শেষ হতে। মজার ব্যাপার হচ্ছে যে খুনিরা এই বিচার যাতে না হয়, অর্থাৎ ইনডেমনিটি অধ্যাদেশ বৈধ এইটা বলে তারা পর্যন্ত রিট করেছিল এবং তাদের সেই রিট পিটিশনও 1 মাস ধরে চলেছিল বা 1.5 মাস 2 মাস ধরে চলেছিল এবং সেই রিট পিটিশনের সময় বিচার বন্ধ হচ্ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী যখন তার পিতা অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে একদম টেক্সট বুক ভাবে আইনে যা আছে সেইভাবে বিচার প্রক্রিয়া তিনি করছিলেন, তিনি একটা জমির জন্য অ্যাপ্লিকেশন করবেন না, এটা বিশ্বাসযোগ্য না। আমি যখনই তার সাথে কথা বলেছি, যখনই আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সবার আগে জিজ্ঞেস করে, এই আইনে কি আছে, রুলসে কি বলছে, নিয়মটা কি, কানুনটা কি। এটা একেবারে উনি উনি মেনটেন করেন, কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রের প্রধান মন্ত্রী হিসেবে, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যদি আইন না মানেন, না মেনটেন করেন, তাহলে সেটি এক্সাম্পল হবে না, কেউই সেটা মানতে যাবে না। ফলে এইসব ব্যাপারে তিনি প্রচণ্ড স্ট্রিক্ট। কিন্তু ঘটনা তো আসলে উনি আইন মেনেছেন কি মানেননি সেটা নিয়ে নয়, প্রশ্নগুলো সহজ, উত্তরও সবার জানা যে এই ইউনুস ক্যাঙ্গারু কোর্ট এমন মানুষদের কাছে দিয়ে দিয়েছেন, যেমন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আমলে রাজাকার আলবদরদের বিচার হয়েছে, তো সেটার জন্য সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে? জামাতে ইসলামী। ফলে ওই ট্রাইব্যুনালটা দিয়ে দিয়েছে জামাতের কাছে। অর্থাৎ ভেনজেন্স সবচাইতে কে বেশি করতে পারবে, এই ভেন্ডেটটা সবচাইতে কে বেশি দেখাতে পারবে, ওইটা ধরে তিনি এই কাজটা করেছেন। এর আগে আপনি জানেন যে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে 165 কাঠা জমির উপরে বছরের পর বছর থেকেছেন। আপনারা জানেন যে এখন তিনি যে বাসাতে থাকেন গুলশানের ফিরোজাতে, এটি মনে হয় 20 কাঠার উপরে একটি বিশাল বড় বাড়ি, 20 কাঠা গুলশানের মতো জায়গাতে 1 টাকা মূল্যে এরশাদ দিয়েছে। আপনি কখনো দেখেছেন যে এটি নিয়ে কেউ প্রশ্ন তুলছে যে খালেদা জিয়াকে 1 টাকা দামে গুলশানে 20 কাঠা জমি আপনি দিয়ে দিয়েছেন? 20 কাঠা না 3 বিঘা, এরকম 3 বিঘা মনে হয়, আমি ভুল হতে পারি, 3 বিঘা হলে তো প্রায় 60 কাঠা, অর্থাৎ একটা বিশাল জায়গা খালেদা জিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে কারো কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। সমস্ত প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কেন পূর্বাচল থেকে প্লট বরাদ্দ পেলেন, তাও তিনি টাকা দিয়ে সে জমি কিনেছেন। এবং আপনারা এটাও জেনে থাকবেন যে বঙ্গবন্ধুর কাছ থেকে প্রাপ্ত 2 বোন যে জমি, যে বাড়িটা পেয়েছে 32 নাম্বার,
সেটি মাননীয় প্রধানমন্ত্রী দুই বোনের সিদ্ধান্ত ক্রমে সেটা মানুষের জন্য বিলিয়ে দেওয়া হয়েছে, ট্রাস্ট করা হয়েছে। সেই ট্রাস্টের টাকা থেকে শত শত মানুষ আজীবন সুবিধা পেয়েছে। কেউ পড়েছে, কারো বিয়ে হয়েছে, কারো মেডিকেল খরচ দিতে হবে সেখান থেকে দিয়েছে, কত কিছু করা হয়েছে। গহনা নাই, বিয়ের সময় গহনা দিতে হবে, সেই ট্রাস্টের টাকা থেকে দিয়েছে। কেউ পড়তে পারছে না, বৃত্তি পাচ্ছে না, সেই বৃত্তির টাকাটা দেওয়া হয়েছে সেই ট্রাস্ট থেকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটু বক্তব্য শুনে আসি, তার যে কষ্ট, এই কষ্টের কথাটাও আমরা একটু শুনে আসি তো। যতক্ষণ আমাদের উপর, হ্যাঁ আমি খুব বড় টন্ডায় করে ফেলেছি। পূর্বাচলে 10 কাঠা করে জমি নিয়েছিলাম। আমারও মনে হয় এখন যে আমি কেন এই ভুলটা করতে গেলাম। আমরা যা ছিল সব বিলিয়ে দিয়েছিলাম। 32 নম্বর বাড়ির ট্রাস্ট করে ট্রাস্টে জনগণকে দান করে দিয়েছি। যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা, চিকিৎসা, ওই 21 গ্রেনেড হামলার আহত নিহত পরিবার, অন্যান্য দুস্থ পরিবার, তাদেরকে আমরা সাহায্য করতাম। এমনকি এখান থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফান্ড তৈরি করে এই ভূমিহীনদের জন্য জমি কেনার জন্য আমি দিয়েছিলাম আমাদের ট্রাস্ট থেকে। আবার কোভিডের সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে এই কোভিডের সময় আর্থিক সহায়তা দেওয়ার জন্য আরেকটা ফান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে করে দিয়েছি। 10 কোটি টাকা আমরা দিয়েছি শুধু এই কাজে। তাছাড়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনুদান দিতাম। আমরা তো নিজেদের জন্য কিছু চাইনি, নিজের জন্য কিছু হয়নি। বঙ্গবন্ধুকে জানার জন্য, মুক্তিযুদ্ধকে জানার জন্য তার পুরো বাড়িটাকে মুক্তিযুদ্ধ একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, বাড়িটাকে পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, কিন্তু তার আগে এটা সম্পূর্ণভাবে এই সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দিয়ে দিয়েছিল মানুষের জন্য। এবং আরেকটা জিনিস আপনারা জেনে অবাক হবেন, এটা আমি মাত্র জানলাম, সেই ক্লিপিংসটাকে আপনারা দেখে নেন, তারপর আমি বলছি। দান করে দেয় যে তাহারা সুদা সদনের যে সম্পত্তিটা, ওয়াজেদ মিয়ার নামে যে সম্পত্তিটা ছিল সুদা সদনে, সেই সম্পত্তিটা শেখ হাসিনার প্রাপ্ত অংশ তাহার পুত্র কন্যা দ্বয়কে ডিক্লারেশন অফ হেবা করে হস্তান্তর করে। কেমন পরিমাণ ছিল ওটা উনি ওয়ারিশ সূত্রে যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছেন। 2 আনা হিসাবে উনি যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছেন। ক্লিপিংসে আপনারা কি দেখতে পেলেন সেটা হচ্ছে যে তার যে স্বামী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া, জনাব ওয়াজেদ মিয়া, পরমাণু বিজ্ঞানী, তার কাছ থেকে যেই বাড়িটা পেয়েছেন সুদা সদন ধানমন্ডি 5-এর, সেই যে অংশ, যে 2 আনি অংশ বলছে, সেই অংশটুকু মাননীয় প্রধানমন্ত্রী বিলিয়ে দিয়েছেন সন্তানদের জন্য, নিজের জন্য কিচ্ছু রাখেননি। আমি এটা না শুনে খুব অবাক হয়েছি যে স্বামীর যে অংশটা ছিল বাড়ির, এটা তিনি দিয়ে দিয়েছেন সন্তানদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, এতবারের প্রধানমন্ত্রী, 4বার মাননীয় প্রধানমন্ত্রী, এতবারের প্রধানমন্ত্রী, দেশের এত কিছু করলেন, এত অবদান, গুচ্ছগ্রাম করে দিয়েছেন যাদের থাকার জায়গা নাই। হাজার হাজার হেক্টর জমিতে তিনি মানুষের জন্য জমি দিয়েছেন। আমি জয়পুরহাটে গেছি, জয়পুরহাটে গিয়ে দেখি মানুষ কাঁদছে তার কথা বলে, যার একটা বাড়ি ছিল না, ঘর ছিল না। পিএমও অফিস থেকে এই প্রজেক্টটা ধরা হয়েছিল এবং এই পিএমও অফিস থেকে এই প্রজেক্ট নিয়ে প্রত্যেকের বাড়ি দেওয়া হয়েছিল, গুচ্ছগ্রাম, একটা বারান্দা, 2টো ঘর, বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। যিনি সবার জন্য গুছিয়ে দিলেন, তার জন্য 10টা কাঠা জমি পেয়েছেন তিনি। এত কথা, হ্যাঁ, এত কিছু। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 10টা কাঠা জমি পেয়েছেন। এই পুরো বাংলাদেশে তার 10টা কাঠা জমি বরাদ্দ পেতে পারেন না আইনের মধ্যে থাকার পরে। আইনে আছে, বাট উনি বানান নাই যে এই আমার জন্য আইন বানাও। এটা এরশাদের আমলে করা আইন। এরশাদের আমলে বলা হয়েছে যে স্পেশাল ভাবে এরকম বরাদ্দ দিতে পারে এবং তাদের ক্ষেত্রে অন্য রুলস আসলে প্রযোজ্য না, অর্থাৎ অন্য 9 নম্বর রুলে কি বলা আছে এগুলো প্রযোজ্যই না। তিনি সমস্ত কিছু মেনটেন করেছেন। তারা যখন আবেদন করলেন, সেই আবেদন আবার গেছে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয় থেকে গেছে সচিবের কাছে, সচিবের কাছ থেকে অমুকের কাছে, মন্ত্রীর কাছে সাইন হয়েছে, তারপরে বিভিন্ন জায়গাতে সাইন টাইন হয়ে তারপরে এই জমি পূর্বাচল যে রাজুক কর্তৃপক্ষ তারা সেটাকে অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করার পরে প্রথম অ্যালটমেন্ট দেওয়ার পরে তাদেরকে টাকা দিতে হয়েছে, তারপরে পুরো জমির টাকা পূর্ণ করবার পর সেটার খাজনা দিতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে, মানে যত রকমের আইন কানুন আছে সমস্ত কিছু মেনটেন করবার পর বলছে যে দুর্নীতি করেছে। হায় রে, আমরা দেখেছি যে এই দুদকের যেই লোকটি আছে, এই যে আন্দালিব রাশদি নামে যেই ছদ্ম নামে লেখে, এই আন্দালিব রাশদি বিরাট বড় সাহিত্যিক, কিন্তু এই লোকটা একটা আস্ত চোর।
খালেদা জিয়ার প্রশাসনিক কর্মকর্তা ছিল, দুর্নীতির দায়ে আওয়ামী লীগ তাকে যখন চাকরি থেকে সরিয়ে দেয় সেটার প্রতিশোধ হিসেবেই তাকে নিয়ে আসা হয়েছে এই দুর্নীতি দমন কমিশনে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপরে তার সেই রাগটা সে মেটাচ্ছে যে ওই যে তার দুর্নীতি দায়ে, চুরির দায়ে, টাকা পয়সা চুরির দায়ে এই আন্দালিব রাশদি ওরফে আব্দুল মমিন, না হচ্ছে আব্দুল মমিন, নাম দিয়েছে আন্দালিব রাশদি, সেই লোক তার সমস্ত রাগ ক্ষোভ এগুলো মিটাচ্ছেন। আপনাদেরকে যে এই যে আইন কানুন এগুলো বললাম, আমার আসলে ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট হচ্ছে যে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের এই রায়, আইন এগুলো দেখে আমার শুধু হাসতেই ইচ্ছা করে, তারপরেও সাধারণ মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য বলতে হয়। প্রিয় দর্শক, আপনারা কি এটা চিন্তা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 32 নম্বর বাড়িটা তার নামে রাখেননি, স্বামীর প্রাপ্ত বাড়িটা তার নামে রাখেননি, কিচ্ছু তার নামে নেই, শুধু 10 টাকাটা জমি অ্যালট করা হয়েছে, সেটাও আইনের ভিতরে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কারা কারা পেতে পারেন। সেখানে কবি পায়, সাহিত্যিক পায়, আইনজীবী পায়, খেলোয়াড় পায়, প্রধানমন্ত্রী পেতে পারেন না, বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা পেতে পারেন না, তাদের ফ্যামিলি মেম্বাররা যে পেতে পারেন সেগুলো তো পরিষ্কারভাবে লেখাই আছে। এই হচ্ছে আপনাদের বিবেচনা, যারা নোংরা কথা বলেছেন, সমালোচনা করেছেন। ভাবুন, জানুন এবং এইটাও চিন্তা করুন যে খালেদা জিয়া যখন 165 কাঠার জমি ক্যান্টনমেন্টে পায়, তখন আমি মুখে পাথর চাপা দিয়ে রাখি, মুখে আমি চাপ দিয়ে রাখি। কাঠার পর কাঠা, 20 কাঠা বা 3 বিঘা জমি যখন গুলশানে পেয়েছেন এই ফিরোজার বাড়িতে এই এরশাদের কাছ থেকে 1 টাকা মূল্যে, তখন আমি মুখে চাপ দিয়ে রাখি, কথা বলি না, শুধু বলি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার প্রসঙ্গ এলে এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের এতই দৌরাত্ম যে এদের দৌরাত্মে প্রোপাগান্ডাই এখন ভয় পাচ্ছে যে এই প্রোপাগান্ডাকে নিয়েই নাকি প্রোপাগান্ডা করা হয়। এই হচ্ছে অবস্থা। অনেক ধন্যবাদ, ভালো থাকুন।